হ্যালো বন্ধুরা, আবার নতুন গল্পটা চলে আসলাম। গল্পটির নাম হলো তোকে চাই পিচ্ছি। তোকে চাই পিচ্ছি গল্পটি আপলোড হয়েছে সকাল ডায়েরি, তামিম এবং নয়নিকার ভয়েসে, এবং সোনালিকা এবং জয়ের ভয়েসও আছে। সোনালিকা জয়ের ভয়েসে আছে। তো গল্পটা অন্যরকম গল্প। দেখেন, এখানে এখানে আপনার আপলোডটি আছে সকাল ডায়েরিতে। আপলোডটি আছে কয় পার্ট পর্যন্ত? সকাল ডায়েরিতে আপলোডটি আছে 3 পার্ট পর্যন্ত। হ্যাঁ, দেখেন, গল্পটা যদি ভালো না হতো তাহলে এত ভিউ পড়তো না, বুঝছেন? তাহলে অবশ্যই গল্পটি দেখার আমন্ত্রণ রইল। আর রুহুল আমান ডায়েরিতে আপনার হলো একদিন আগে গল্প ছাড়ছি 5.3 কে, 2.1 কে। দেখেন, যদি ভালো গল্প না হতো তাহলে নতুন চ্যানেল খুলে এত ভিউ আসতো না। তো আপনারা সবাই গল্পটি শুনতে পারেন। যদি ভালো লেগে থাকে তাহলে রুহুল আমিন ডায়েরিটা সাবস্ক্রাইব করে দিন, সাথে সকাল ডায়েরিটা সাবস্ক্রাইব করে দিন, কারণ দুটো চ্যানেলেই ভয়েস আসবে। আর যে কারণে এই দুটো চ্যানেলে মানে সকাল ডায়েরিতে গল্প দিচ্ছি না, হলো আপনার সব কিছু ক্রিয়েটার পূরণ হয়ে গেছে, মনিটাইজেশন অ্যাপ্লাই করবো, যে একটা বিজ্ঞাপন আসে আর কি, ও সেখান থেকে আর্নিং হয়। তো খরচ হয় জানেন সবাই। তো আর্নিং হওয়ার কারণে এখানে মনিটাইজেশনের জন্য আবেদন করছি। তো যত চ্যানেল হবে তত গল্প আপনাদের জন্য উপহার দিতে পারবো। তো অবশ্যই চ্যানেল দুটো সাবস্ক্রাইব করে রেখে দিন। হ্যাঁ, আর যারা এখন আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন। তো চলুন আগে পর্যন্ত গল্প শুরু করা যাক। এই লোকটা যে পর্যন্ত কমিটমেন্ট আকারে রাজি হবে না সে পর্যন্ত কোনোভাবেই আসন্ন বিপদ থেকে রক্ষা পাবে না। এই মাহাতিম আনসারি একবার যেটা বলে সেটা আকাশ পাতাল উল্টে গেলেও কড়ায় গন্ডায় করেই ছাড়ে। মেহনুর আরেকটু সাহস জুগিয়ে মাহাতিমের দিকে এগিয়ে গেল। মাহাতিমের বাঁ পাশে এসে জানালার কাছে দাঁড়ালো। নিচু করে রাখা চোখ দুটো ডানে ফিরিয়ে মাহাতিমের মুখের দিকে ধীরগতিতে তুলতে লাগলো। মাহাতিমের মুখের বাঁ পাশটা কেবল দেখা যাচ্ছিল, আর তাতেই মেহনুরের গলা যেন শুকিয়ে খসখস হয়ে গেছে। মাহাতিমের মুখটার দিকে দৃষ্টি তুলে তাকালে কয়েক সেকেন্ডের জন্য বায়ে তাকালো মাহাতিম। শান্ত অথচ কঠোর দৃষ্টি দিয়ে এক পলক ভীতু প্রাণীটিকে দেখে আবার আকাশের দিকে তাকালো। মেহনুর কাঁচুমাচু ভঙ্গিতে মিনমিন করে বলল, আপনি তরুণ ভাইয়ার জন্য বাড়িতে কোনো ঝামেলা করবেন না। আপনার একটা ঝামেলার জন্য আমি প্রচুর বিপদে পড়ব। আমার দাদা ভাইয়ের নাক কাটা যাবে। আমি আপনার কাছে অনুরোধ করছি, আপনি দয়া করে আজকের ঘটনাটা বাইরে ফাঁস করবেন না। মেহনুর কথাটুকু শেষ করে আবার মাহাতিমের মুখের দিকে তাকালো। উত্তরের জন্য যখন অনিমেষ নেত্রেই চেয়ে রইল তখন ভীষণ অসহায় অনুভব করছিল মেহনুর। মানুষ যে কতটা খারাপভাবে বিশ্রী ঘটনা রটিয়ে দেবে সেটা চিন্তা করলেই কান্না পায়। তারা যদি তরুণের ঘটনা জানতে পারে তাহলে মোল্লাবাড়ি নিয়ে 7 গ্রাম পর্যন্ত থুথু করতে থাকবে। মেহনুর আসন্ন বিপদ নিয়ে চিন্তা করতে থাকলে পাশ থেকে মাহাতিম শক্ত কণ্ঠে বলে ওঠে, তুমি কি আমাকে দেখে ভয় পাচ্ছ নাকি? আমার তাণ্ডব লীলার জন্য টেনশন করছো? প্রশ্নটা ছুঁড়েই মাহাতিম পকেটে হাত গোজানো অবস্থায় ওর দিকে ফিরল। মুখোমুখি হয়ে ওর ভীত মুখটার দিকে দৃষ্টি ফেলে অটল হয়ে দাঁড়ালো। খসখস গলায় ঢোক গিলে মেহনুর ওর দিকে ধীরগতিতে দৃষ্টি তুলতে লাগলো। আবারও তীব্র উত্তেজনায় বুকের ভেতর হাতুড়ি চালনা হচ্ছে। নিঃশ্বাস হয়ে আসছে দীর্ঘ ঘন গভীর। মাহাতিম আনসারির মুখের দিকে তাকানোর সাহস হলো না তখন। বুক পর্যন্ত দৃষ্টি তুলেই দাঁত শক্ত করে চোখ বন্ধ করে ফেলল মেহনুর। 2 হাত মুষ্টিবদ্ধ করে কঠোরভাবে শক্ত হয়ে গেল। শরীরের ভেতর যেন অদ্ভুত শিরশিরে ভাব অনুভূত হচ্ছে। সেই শিরশির অনুভূতির জন্য শিরায় উপশিরায় বিদ্যুতের মতো ঝিমঝিম করছে। মেহনুরকে অমন অবস্থায় দেখে চোখ তীক্ষ্ণ করে কৌতূহল মিশ্রিত চাহনিতে তাকালো মাহাতিম। প্রশ্নাত্মক ভঙ্গিতে সে মেহনুরের দিকে এক কদম এগিয়ে গেল। মেহনুর রুমে ঢোকার পর সেই সুঘ্রাণযুক্ত গন্ধটা মৃদু আঁচে টের পাচ্ছিল। সে গন্ধটা আকস্মিকভাবে তীব্র হয়ে উঠল এখন। এটা কিসের ঘ্রাণ? এটা কি কোনোভাবে ক্লোরোফর্মের গন্ধ? ক্লোরোফর্মের গন্ধ কি এরকম হয়? ধুর, যদি হয়েও থাকে তাহলে এই ব্যাটা কী কারণে সেটা ইউজ করবে? মেহনুর চোখ না খুলেই যত সব হাবিজাবি চিন্তা করতে থাকলো, অথচ একজোড়া সুতীক্ষ্ণ চোখ ওর মুখের দিকে গাঢ় দৃষ্টিতে তাকিয়ে আছে। পলকে পলকে অপলক চাহনিতে তাকিয়ে থাকতেই মাহাতিম আনসারি বলে ওঠে, আমার রুমে যেহেতু এসেছো, আমার দিকে তাকানোর সাহসটাও রাখা উচিত। চোখ খুলে আমার দিকে আই টু আই কন্ট্যাক্ট করো। মেহনুর এটুকু বুঝতে পারল মাহাতিম বর্তমানে ওর কাছে এসে দাঁড়িয়েছে, ওর মুখের দিকে ভয়ানক দৃষ্টি ফেলে তাকিয়ে আছে। এদিকে উপায়ন্তর খোঁজাও
যখন বৃথা হয়ে দাঁড়ালো তখন বাধ্য হয়ে মেহনুর নিজের চোখ খুলে মাহাতিমের দিকে পিটপিট করে তাকালো। শান্ত কঠোর অক্ষুণ্ণ চাহনির মাঝে নিজের ভীত চাহনিটা সম্পূর্ণরূপে আটকা পড়ে গেল মেহনুরের। চোখ সরানো তখন দূরের কথা, চোখের পলকও যেন পড়ল না। শুধু ওই সম্মোহন চাহনির মাঝে দৃষ্টি নিবদ্ধ রেখে আস্তে আস্তে ঢোক গেল মেহনুর। মাহাতিম কিছুক্ষণ চুপ থেকে তাচ্ছিল্যের সুরে কঠোর ভঙ্গিতে বলল, তোমার ওই তরুণ ভাই যদি ভুলেও আমার সামনে আসে, আমি কিন্তু ওর স্পেশাল গোরখদক হব। গোড়ের কথা শুনে গা কাটা দিয়ে উঠল মেহনুরের। ভয়ে চুপসে গেলেও নিজেকে বাইরে থেকে স্বাভাবিক দেখিয়ে ধাতস্থ সুরে বলল, কি দরকার এসব করার? যে যেভাবে আছে সে সেভাবেই থাকুক। আপনার এখানে কিছুই করতে হবে না। আপনি কেন মাতামাতি করতে চাইছেন? মাহাতিম এবার চোখ সরু করে তাকালো কাঁধের নিচে পড়ে থাকা মেহনুরের দিকে, মাথা নুইয়ে সূক্ষ্ম মেজাজ দেখিয়ে বলল, তোমার জায়গায় যদি নীতি প্রীতি বা ফারিন হতো, তাহলে ওই তরুণের নামে আগে মরহুম শব্দটা যুক্ত হতে বেশি সময় লাগতো না। কিন্তু তুমি তো আমার কিছুই হও না। ঠিকই বলেছ। আমার তো তোমার ম্যাটা নিয়ে মাতামাতি করার দরকার নেই। তোমার মতো বলদের জন্য নিজের হাত তো আমি নষ্ট করতে পারি না। সো গো টু হেল। আমার সামনে থেকে নিজের ভীতু মুখখানি নিয়ে বিদায় হও। চেষ্টা করবে ভুলেও আমার সামনে যেন না পড়ো, নইলে আমি রাগের মাথায় কেমন আচরণ করব নিজেও জানি না। চলে যাও এখান থেকে। প্রচণ্ড রাগটা সামলে নিলেও শেষোক্ত কথাটা চড়া গলায় বলল মাহাতিম। মেহনুরকে রুম থেকে বেরিয়ে যাওয়ার জন্য আরেকবার হুঙ্কার দিয়ে উঠল। মাহাতিমের খোঁচা অপমান গঞ্জনা শুনে মেহনুর নতমুখে ধীরে ধীরে চলে যেতে থাকলো। মাহাতিম তখন উত্তেজিত রাগটা সামলানোর জন্য জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকলো। এক পর্যায়ে পকেট থেকে ফোন বের করে সেটা আছাড় মারতে নিল, কিন্তু পরক্ষণে শূন্যে উঠিয়েও আর ছুঁড়ে মারল না মাহাতিম। চূড়ান্ত রাগটা সামলে নিয়ে ঠোঁট গোল করে নিঃশ্বাস ছাড়তে লাগলো। তখন ফোনটা আবারও পকেটের ফাঁকে ফেলে মাথা ঘুরিয়ে দরজার দিকে তাকালো। ঘিয়ে রঙের শাড়িটা অন্ধকারেও উজ্জ্বল হয়ে আছে। মাথার বেনিটা পিঠ থেকে হাঁটু পর্যন্ত মায়াবী বালিকার চিত্র প্রদর্শন করছে। ছোট ছোট পায়ে চলে যাওয়া দৃশ্যটা দেখে চোখ বন্ধ করলো মাহাতিম। জানালার দিকে পিঠ ঠেকিয়ে বন্ধ চোখে ভাবতে লাগলো, ওই পা দুটো আটকানোর জন্য আসল যোগ্যতা ওর আছে কি? যদি কখনো যোগ্যতা এসে যায়, ও কি গ্রহণ করবে? মাহাতিম সব সময় চাইতো এমন কেউ আসুক যে তার কাছে চেয়ে চেয়ে ভালোবাসার আবদার করবে। ব্যস্ত মাহাতিমের হাত দুটো টেনে কোমরে রেখে বলবে, উপরে তুলুন, আপনার কোমল অষ্টযুগলের স্পর্শ নিতে চাই। কাজের মাঝে ব্যাঘাত ঘটিয়ে বলুক, আপনার বাহুগুলোর মধ্যে গুটিসুটি পাকিয়ে ঘুমোতে চাই। এত আবদারের জন্য যেই মানুষটা দরকার সেই মানুষটাও নেই। এসব চিন্তা করলে সবসময় আফসোসের শূন্যতা ভর করে ওর। মাহাতিম বুক ভর্তি নিঃশ্বাস টেনে চোখ খুলে দেখল, জীবনের মতোই রুমটা নিঃশব্দ, নিঃসঙ্গ, ঘুটঘুটে অন্ধকার, কোথাও কেউ নেই। এশার একটু পরেই বাড়িতে ফিরল মাহমুদা। এসেই দেখেন উঠোনের বাতি আজ নিভানো। তিনি কিছুটা অবাক হলেও চুপচাপ বাড়িতে ঢুকে গেলেন। আঙিনার লাইট জ্বললেও সেখানে কেউ ছিল না। তার মানে সুজলা ভাবি, মার্জা আপা এখনো আসেনি। মাহমুদা মাথার ঘোমটাটা কপাল পর্যন্ত টেনে আনলেন। এরপর মেয়েকে একবার দেখার জন্য সবার আগে মেহিনুরের রুমে গেলেন। দরজার সম্মুখে দাঁড়িয়ে পর্দা সরিয়ে দেখলেন বিছানায় উপুর হয়ে শুয়ে আছে মেহিনুর। যখন সেদিকে ভালো মতো তাকালেন তখনই আশ্চর্য হয়ে বিছানার দিকে ছুটে গেলেন মাহমুদা। বিছানায় বসে মেয়েকে দ্রুত নিজের দিকে ঘোরাতেই নানা অস্থির বাক্যে বলতে লাগলেন, মারে, তুই কাঁদছিস কেন? কেউ কি কিছু বলেছে? মেহনুর, তাকামা, বাড়িতে কেউ কিছু বলেছে? শেফালি ভাবি কিছু? কথার মাঝখানে আটকে গেলেন মাহমুদা। দমে দমে ফুলে ওঠা পিঠটা নিয়ে বালিশ থেকে মুখ তুলে তাকালো মেহিনুর। চোখ দুটো অশ্রুসিক্ত হয়ে রক্তিম হয়ে আছে। এখনও গাল বেয়ে অশ্রুফোঁটা বর্ষণ হচ্ছে ওর। মাহমুদা তীব্র উৎকণ্ঠে আঁচল টেনে মেহিনুরের গাল মুছে দিতে লাগলেন। বারবার জিজ্ঞেস করতে লাগলেন কেন ও কাঁদছে। ওনার অনুপস্থিতিতে কেউ কি কিছু বলেছে? নিঃশব্দে কান্নার আওয়াজ যেন ফিসফিস করে শোনা যাচ্ছে ওর। মাহমুদা আর সহ্য করতে না পেরে এবার ক্রোধ দেখিয়ে জোর দিয়ে জানতে চাইলেন। মেহিনুর অশ্রুপূর্ণ চোখ তুলে মায়ের দিকে তাকালেও
আবার দৃষ্টি নামিয়ে মৃদু সুরে বলল, তুমি কারণ শুনে কি কিছু করতে পারবে? কখনো তুমি আমার পক্ষ নিয়ে কথা বলছো মেজমা? সুরাইয়া বুবু প্রতিদিন আমাকে কথা শোনায়, তোমাকে ইচ্ছে মতো খোঁটা দেয়, আব্বাকে নিয়েও যা তা করে কথা বলে। এসব শুনেও তুমি কিছু করতে পেরেছো? আব্বা বিদেশে দিন রাত এক করে খাটে, আর সেই খাটুনির টাকায় ওরা নাম ফুটায়। আম্মা ছোট থেকে বড় হলাম ঠিকই, কিন্তু অন্যের লাঠি উষ্টা খেয়েই বড় হতে হয়েছে। দাদাভাই সারাদিন বাইরে চলে গেলে ওরা দুজন মিলে বাড়ি চষে খায়। এত সব দেখেও তুমি কিছু করো না, ওদের কিছু বলো না। আমাকে তুমি ভালোবাসো না আম্মা। তুমি যদি আমাকে মূল্য করতে তাহলে এই বাড়িতে রাখতে না। ওরা কেউ ভালো না। মাহমুদা এমন কঠিন কথা শুনে স্তব্ধ হয়ে গেলেন। বাক শক্তি হারানোর মতো চুপ করে রইলেন। এদিকে মেহনুর চোখ মুছে ঢোক গেলে আবার কান্নার সুরে বলে উঠল, মেজমা যদি প্রতিবাদ না করে তাহলে কেউ আমার পক্ষ নিয়ে কথা বলে না। আমি ঝগড়া করতে পারি না দেখে সবাই ইচ্ছে মতো আমাকে কথা শুনিয়ে যায়। যখন মন চায় আমাকে মারে, চুল ধরে ব্যথা দেয়, এটা ওটা কাজ করতে দেয়, যা খুশি সব কিছু আমাকে দিয়ে করায়। আমি কোনোদিন অবাধ্য হইনি, কাউকে কিছু বলিনি, কিন্তু সবাই আমাকে কষ্ট দিয়ে যায়। জানো মা, জানো আম্মা, দুনিয়ায় সরল সহজ মানুষদের জায়গা নেই। মুড়ো অবস্থায় স্থির হয়ে আছে মাহমুদা। চোখের সামনে মেয়ের ফোপানো কান্না দেখে কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছেন। কি করবেন, কি বলবেন, কি বুঝাবেন, কিছুই ওনার মাথায় ঢুকলো না। মাহমুদা সবসময় এ মতোই শান্ত, চুপচাপ, সহজ মনের মহিলা। আজও এমন বৈরী অবস্থা দেখে তিনি কিছুই বললেন না। মেয়ের মাথায় হাত বুলিয়ে অশ্রুসিক্ত চোখ মুছিয়ে কাছে টেনে নিলেন। ছোট্ট মেহনুর যে বড় হওয়ার পরও ছোটদের মতোই অশ্রু ঝরাচ্ছে, সেটা দেখে তিনি মৃদু হাসলেন। মেয়ের কপালে স্নেহ মায়ায় গাঢ় চুমু খেয়ে বুকে মাথা টেনে আগলে ধরলেন। মাথায় আদরের হাত বুলিয়ে দিতেই কান্না কমে এলো ওর। স্বল্প সময়ের মধ্যে কান্না থেমে চোখ বন্ধ করে ফেলল। মায়ের পরিচিত উষ্ণতায় গা মিশিয়ে ঘুমিয়ে পড়ল মেহনুর। আজকের বীভৎস ঘটনার উপর চাদর টেনে দিয়ে ক্লান্ত মনে ঘুমিয়ে গেল। বাড়ির সদস্য এক এক করে ফিরে এলে সবাই একসঙ্গে খাবার খেয়ে নিল। নীতি, সৌভিকরা আনমনে খাবার খেয়ে উঠল। মাহমুদা নিজের উদাস মুখটা যথাসম্ভব আড়াল করার চেষ্টা করল। এদিকে মাহতিম কোনো রকমে 2 লোকমা গিলে নিজের রুমে ফিরে এলো। ওর পিছু পিছু কয়েক মিনিটের মধ্যে নীতিরা এসে উপস্থিত। মাহতিম বিছানার হেডবোর্ডে পিঠ লাগিয়ে আতশোয়া স্টাইলে ফোন টিপছিল। মাহতিমের মুডের অবস্থা দেখে কারোর কথা বলার সাহস হচ্ছে না। এদিকে নিজেদের মধ্যে ইশারায় কথা চললে শেষে নীতি বলে উঠল, ভাইয়া তুমি কি ঠিক আছো? মাহতিম এক পলক দৃষ্টি তুলে নীতির দিকে তাকালো। পরক্ষণে ফোনের দিকে দৃষ্টি নামিয়ে শান্ত সুরে বলল, আমার কি কিছু হওয়ার কথা ছিল? নীতির সাথে সাথে মাথাটা না বোধকে নাড়িয়ে অস্থির কণ্ঠে বলল, না না, সেটা হবে কেন? তোমার মুড যে এমন খারাপ হয়ে আছে সেইটা জিজ্ঞেস করতে চাচ্ছি আর কি। মাহতিম কয়েক সেকেন্ড চুপ করে আবার বলে উঠল, ওই রাম বলদকে তোরাই রুমে পাঠিয়েছিলি ঠিক না? এখন সম্বোধন শুনে নীতি ফিক করে হেসে দিতেও সামলে নিল। পেছন থেকে তৌফ বলে উঠল, রাম বলদ না পোল্ট্রি মুরগি সেটা সময় আসলেই বুঝবি। যাই হোক, মেহনুর যখন রুম থেকে বের হলো তখন তুই উন্মাদ গায়ে কি করতেছিলি? মাহতিম তৎক্ষণাৎ এমন কথা শুনে তৌফের দিকে তাকালো। ভ্রু উঁচু প্রশ্ন ছুড়ে বলল, মানুষ উদম গায়ে কি করে? তৌফের পাশ থেকে সিয়াম একগাল হাসি দিয়ে মেয়েদের মতো লজ্জামাখা ভঙ্গিতে বলল, যা দুষ্টু, খালি দুষ্টু দুষ্টু কথা বলে। সিয়ামের মেয়েলি ঢং দেখে ফিসফিস করে হেসে দিল সবাই। এদিকে সিয়ামের ঘটনার সূত্র ধরে তৌফ অনুযোগের সুরে বলল, ততটা কও তো মামা, তুমি টি শার্ট খুইলা কি আকামটা করতে চাইছিলা? অন্ধকার তো ভালোই ছিল, আর তার উপর সুন্দরী নিজেই তোমার রুমে পদধূলি দিতে আসছিল। তুমি কি আবার চান্স মারলা নাকি বন্ধু? মাহতিম টু শব্দ পর্যন্ত না করে ডান হাতে তর্জনী তুলে জানালার দিকে ইশারা করলো। সবাই ইশারা অনুযায়ী সেদিকে তাকালে দেখতে পেল একটা মোটা লম্বা শক্ত মতন পাথর জানালার নিচে রাখা। সেই পাথরটা যে রাগ কমানোর জন্য ব্যায়ামের কাজে ডাম্বেলের মতো লেগেছে সেটা বোঝা শেষ সবার। তরুণ এখনও বাড়িতে ফেরেনি, আর ফিরলেও সম্ভবত মাহতিম কিছু করবে না।
কিন্তু মেহিনুরের সাথে কি কথা হয়েছে সেটাও ওরা জানে না। মাহাতিমের রুম থেকে মলিন মুখ নিয়েই বেরিয়েছে মেহিনুর। সেখানে মাহাতিম ওকে কিছুই বলেনি। ওরা সবাই দূর থেকে এক্সপেক্ট করছিল হয়তো মাহাতিম যখন মেহিনুরকে দেখবে তাদের মধ্যে কিছু না কিছু ঠিকই কানেক্ট হয়ে যাবে, কিন্তু সেটা হওয়া তো দূরের কথা। উল্টো মাহাতিমের চড়ানো আওয়াজের ধমক শুনে সবাই স্থির হয়ে যায়। রাত তখন 2টো বাজে। পাড়া পড়শি সহ বাড়ির সবাই ঘুমিয়ে গেছে। চাঁদের স্নিগ্ধ কিরণে আলোকিত হয়ে আছে চারপাশ, কিন্তু প্রকৃতির নীরবতা যত নিস্তব্ধ আকারে নিঃশব্দ হচ্ছে ততই যেন একজনের বুকে ভয়ের গোলাটা দারুণভাবে ভীত করে তুলছে। নাকের নিচে মলম লাগানো, হাতের কোনোয়ে ওয়ান টাইম ব্যান্ডেজ দেখা যাচ্ছে। মানুষটা যে বিকেলের দিকে জঘন্য একটা ঘটনা করে বেরিয়েছে সেটা বাড়ির বয়োজ্যেষ্ঠরা জানে না। যারা জানে তারা কেউ জেগে নেই এখন। তরুণ চুপচাপ অন্ধকার উঠোন পেরিয়ে বাড়ির সদর দরজায় কড়া নাড়ল, কিন্তু আশ্চর্যের ব্যাপার কড়া নাড়তেই দেখল দরজাটা খোলা। প্রচণ্ড আশ্চর্য হলেও মনে মনে খুশি হলো তরুণ। যাক বাবা, দরজা যে ভুলবশত না লাগিয়ে সবাই ঘুমিয়ে পড়েছে, এতে ওর জন্য ভালোই হয়েছে। তরুণ হাসি খুশি মনে দরজা ঠেলে ভেতরে ঢুকে গেল। দরজা আটকে আঙিনার দিকে তাকালো। অন্ধকারে কিচ্ছু দেখা যাচ্ছে না, তাই চোখ শুয়ে চলার জন্য একটু অপেক্ষা করলো তরুণ। চোখ যখন অন্ধকারে শুয়ে এলো তখন দর্পভঙ্গিতে পা বাড়িয়ে নিজের রুমে চলে আসলো তরুণ। দরজাটায় ছিটকিনি দিয়ে বিছানায় এসে বসলো। জোরে একটা শ্বাস ছেড়ে আবার উঠে আয়নার সামনে গেল। আয়নার পাশেই সুইচ বোর্ড দেওয়া, তাই লাইটের জন্য সুইচ টিপতে লাগলো। কিন্তু দ্বিতীয় দফায় আশ্চর্য হয়ে দেখলো লাইটও আজ কাজ করছে না। বাধ্য হয়ে মোমবাতি জ্বালিয়ে কাঠের টেবিলে সেটা রাখলো। দেয়ালে ঝুলানো বর্গাকার আয়নায় মুখটা দেখতে গেল। নাকের নিচটা অনেকখানি কেটে গেছে। তর্জনী আঙ্গুলটা দিয়ে কাটা জায়গায় আলতোভাবে স্পর্শ করতেই হঠাৎ আয়নার দিকে চোখ পড়ল ওর। আয়নার ভেতর যে প্রতিবিম্ব দেখতে পেল সেটা দেখে অস্ফুট সুরে শিউরে উঠল তরুণ। চোখ দুটো গোল গোল করে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। মনের ভ্রম নাকি সত্য সেটা বোঝার জন্য তাড়াতাড়ি দু হাতে চোখ কচলাতে লাগলো, কিন্তু না, মনের ভ্রম না। আয়নায় যেই পুরুষ মূর্তি দেখা যাচ্ছে সেটা মিথ্যা না, সত্যি সত্যিই তরুণের পিছনে সেই পুরুষ মূর্তি দাঁড়িয়ে আছে, ভয়াবহ দৃষ্টি দিয়ে ওর দিকে তাকিয়ে আছে। বুকের বক্ষস্থল থেকে গলা পর্যন্ত শুকিয়ে এলো তরুণের। কথা বলতেও যেন জিহ্বা ভার লাগছে। সকাল থেকে সূর্যের দেখা নেই। চারপাশ ভয়ঙ্কর অন্ধকারে গা ঢেকে আছে। গুড়গুড় করে মেঘ গর্জন শোনা যাচ্ছে দূর দূরান্তে। এখনও বজ্রপাতের পৈশাচিক আওয়াজ শুরু হয়নি। বৃষ্টির আগে যেই দমকা হাওয়া ছাড়ে তাতেই পল্লী বিদ্যুৎ উধাও হয়ে গেছে। আকাশ যেভাবে অন্ধকার করেছে তাতে মনে হচ্ছে তাণ্ডবের মতো বৃষ্টি নামবে। এদিকে মোল্লাবাড়িতে টান টান উত্তেজনা কাজ করছে। তরুণের কোনো লতাপাতা নেই। ঘরের মধ্যে তরুণের ব্যাগটা পর্যন্ত গায়েব। হুট করে নিরুদ্দেশ ভঙ্গিতে চলে যাওয়ার ঘটনাটা হান্নান শেখ কোনোভাবেই মেলাতে পারছেন না। এদিকে সুরাইয়ার উপরও প্রচণ্ড রূপে ক্ষেপে আছেন তিনি। সুরাইয়া বেহায়ার মতো পাশের গ্রামের নদী পাড়ে গিয়ে নৌকায় ঘুরে এসেছে। সঙ্গে যে একটা ছেলেও ছিল সেটাও গ্রামের চাষি রবিউল মিয়া কানে দিয়েছে। এসব শুনেই তিনি যার পর্নায় বকেছেন সুরাইয়াকে। শেফালি আজ সাফাই দিতে গিয়েও চুপ করে আছে। সুজলা কঠোর চাহনিতে সুরাইয়ার দিকে তাকিয়ে শেষে রান্নাঘরে চলে গেলেন। ঘটনা যখন ইতি টেনে বসল, সবাই যখন যার যার কর্মে ব্যস্ত হয়ে পড়ল, তখন শান্ত চিত্তের মেহনুর ঘরের পর্দা সরিয়ে বাইরে চুপি দিল। কাউকে তখন দেখতে না পেয়ে স্বস্তির নিঃশ্বাস ছেড়ে চুপি চুপি পুকুর পাড়ের জন্য সিঁড়ি ধরে নামল। কিন্তু যাওয়ার জন্য পা বাড়াতেই পেছন থেকে সুতীক্ষ্ণ কণ্ঠের জন্য পা থামিয়ে ফেলল মেহনুর। সংকোচ ভঙ্গিতে মাথা ঘুরিয়ে দেখল মার্জা দাঁড়িয়ে আছেন। তিনি হাতের ইশারা করে ওকে কাছে আসতে বললেন। মেহনুর গুটি গুটি পায়ে ওনার কাছে যেয়ে দাঁড়ালে মার্জা ওর হাত ধরে শান্ত গলায় বলেন, অমন চুপি চুপি করে কোথায় যাচ্ছ মেহনুর? সহজাত নরম কণ্ঠ এবং সুলভ আচরণ দেখে মুখ তুলে তাকালো মেহনুর। গাঢ় সবুজ রঙের জামদানি পরে আছে মার্জা।
মাথায় সুন্দর করে ঘোমটা দেয়া, চোখে মুখে সৌজন্যের হাসি দেখা যাচ্ছে। শরীরের সর্বত্র যেন শৌখিনতার ছোঁয়া। মেহনুর শান্ত নয়নে মার্জাকে এক পলক দেখে নিল, এরপর চোখ নামিয়ে সরল গলায় বলল, পুকুর পাড় যাচ্ছিলাম। উত্তরটা শুনে মুচকি হাসি দিলেন মার্জা। মেয়েটার মধ্যে ছোট ভাবির সহজ সরল রূপটা ভালো মতোই প্রকাশ পাচ্ছে। মেয়েটা সম্পূর্ণ ওর মায়ের আচারনিষ্ঠ পেয়েছে। এদিকে মেহনুরের মনে প্রচণ্ড অস্বস্তি অনুভব হচ্ছে। প্রথমত মার্জার সাথে টুকটাক কথা ছাড়া তেমন কোনো কথা হয়নি। শাহনাজ, সাবা, সুরাইয়া যেখানে ঢের কথাবার্তা সেরে ফেলেছে, সেখানে মেহনুর মার্জার কাছ থেকে নিজেকে যথেষ্ট গুটিয়ে রেখেছে। মার্জা সৌজন্যমূলক হাসি দিয়ে মেহনুরকে নিজের রুমে নিয়ে গেলেন। এ বাড়ির 4টা নাতনির মধ্যে মেহনুরকেই ওনার চমৎকার লাগে। মেয়েটার চেহারায় সুরাইয়ার মতো ভোঁতা ভাব নেই, শাহনাজের মতো সখ্যতার আলাপন নেই, সাবার মতো হুটহাট মিশুকে স্বভাবটাও দেখা যায়নি। মাহাতিমের মুখে 2বার এই মেয়েটার সম্বন্ধে গাধা উপাধি শুনেছে। কেন শুনেছে সেটার বর্ণনা মাহাতিম দেয়নি। অথচ মাহাদি যেখানে মেহনুর আপু বলতে অজ্ঞান, রাত হলেই ওর রুমে যেয়ে ঘুমানোর জন্য বায়না ধরে বসে, সেখানে মেহনুরকে গাধা বলার কোনো কারণ খুঁজে পেলেন না তিনি। মার্জা ওকে বিছানায় বসিয়ে নিজেও ওর পাশে বসলেন। সহাস্য মুখে সান্নিধ্য আচরণে বললেন, তুমি পড়াশোনা করছো না, এবার কিসে পড়ছো? মেহনুর কাঁচুমাচু ভঙ্গিতে ধীর কণ্ঠে বলল, 10ম। উত্তরটা শুনে গাঢ় করে হাসি দিলেন মার্জা। দুজনের মধ্যে টুকিটাকি বিষয়ে কথা চলতে থাকলে ঠিক ওই সময় ফারিন মার্জার রুমের পাশ দিয়ে যাচ্ছিল। আনমনে চলে যেতেই রুমের ভেতরে এক পলক ভাবলেশ ভাবে তাকালো, মুখ ফিরিয়ে আবার যেতে ধরল। হঠাৎ বজ্রাহতের মতো বিপুল বিস্ময়ে হাঁটা থামিয়ে ফেলল। তাড়াতাড়ি পা পিছিয়ে রুমের বাইরে দাঁড়িয়ে আড়াল থেকে ভেতরে চুপি দিল। অমনি আশ্চর্য দৃষ্টিতে থম মেরে রইল ফারিন। সত্যি মেহনুর কথাবার্তা বলছে? ফারিন অস্ফুট সুরে সর্বনাশ বলতেই এক দৌড়ে শফিকের রুমে গিয়ে পৌঁছালো। শফিকের রুমে নীতি বাদে বাকি সবাই বসে আড্ডা দিচ্ছিল। ওই মুহূর্তে ফারিনের আকস্মিক আগমন দেখে ভ্রু কুচকালো সবাই। ফারিন হাঁপাতে হাঁপাতে দম ফুরানোর ভঙ্গিতে ছটফট করে বলল, তাড়াতাড়ি নিচে যাও সবাই। মেহনুর জেঠিমার রুমে কথা বলছে, তাড়াতাড়ি চলো। ফারিনের কথা শেষ হতে দেরি সবগুলো ধূপ ধাপ করে খাট থেকে নেমে দৌড় লাগালো। মার্জা যদি ভুলেও মাতিমের ব্যাপারে কিছু বলে ফেলে তাহলে সব শেষ। সব মানে সব শেষ। সৌভিক দৌড়ে যেতেই মাথা পিছু ফিরিয়ে ফারিনের উদ্দেশ্যে চটপট গলায় বলল, তুই নিধিকে ডাক, নিধিকে বল নিচে আসতে, আমরা সবগুলো ততক্ষণে সামলে নিচ্ছি। তাড়াতাড়ি কর ফারিন, দৌড়া দৌড়া। ফারিনের হাঁপানি তখনও থামেনি, তবুও সে আর দাঁড়িয়ে থাকেনি। সৌভিকের আদেশ শুনতেই আবারও পা ছুটিয়ে দৌড় লাগালো। এদিকে সিঁড়ি ধরে সবগুলো নিচে নেমে আসলো। মার্জার রুমের দিকে ছুটে যেতেই হঠাৎ সিয়াম পা থামিয়ে সূক্ষ্ম চিৎকার দিয়ে সবাইকে থামতে বলল। সেই চিৎকারের সুর বাড়ির সবার কানে না গেলেও সৌভিকদের কানে পৌঁছেছে। সৌভিক, তৌফ, শামিক, সাবির, প্রীতি তৎক্ষণাৎ মাথা ঘুরিয়ে সিয়ামের দিকে তাকালো। সিয়াম ওদের কাছে গিয়ে নিচু সুরে সতর্ক গলায় বলল, সবার একসাথে যাওয়া যাবে না, একসাথে গেলে ধরা খাবি। শোন, এক কাজ কর প্রীতি, তুই আগে যা। তুই গিয়ে পোল্ট্রি মুরগিকে বল নীতি ওরে পুকুর পাড়ে যে ঝোপের প্লেসটা আছে ওইখানে ইমিডিয়েটলি যেতে বলেছে। সিয়ামের গুরুত্বপূর্ণ কথার মাঝে তৌফ নিজের কথা ঝুলিয়ে বলে, শালার পুত, তোর কি মাথা নষ্ট হয়েছে? আর জায়গা পাইলি না? সিপাই হান্দারের কথা বলস কেন? ওই জায়গায় কি ভালো? সিয়াম ওর উগ্রতায় ক্ষেপে গিয়ে ওর গালে কষিয়ে চড় মারল। রাগের চোটে গিয়ে দাঁত কটমট করে বলল, মুখ খারাপ করাবি না, ঝোপের ভিতরে ঢুকতেই বলি নাই, বলছে ওখানে নিয়ে আসতে। আপাতত বাড়ি থেকে দূরে থাকলে ওর মঙ্গল। আন্টি রে, তুই চিনোস না, আন্টি যদি সারা বাড়ি খুঁজে ওরে আড্ডা মারতে নিয়ে যায় তাইলে বাবা আর ভাবি পাওনের হাউস করা লাগবো না। সিয়াম নিজের যুক্তি বুঝে দ্রুত প্রীতির দিকে দৃষ্টি দিল। ওর দিকে আদেশ সূচকে কঠোর চাহনিতে বলল, আর একটা কথা শোন, আন্টি যদি জিজ্ঞেস করে নীতি কেন ডেকছে,
তাহলে বলবি নীতি একটু ছবি তুলবো, ছবি তোলার লেগে ডাকতেছে। হিসাব বুঝছোস, এখন জলদি যা। সিয়ামের আদেশ মতো মার্জার রুমে ঢুকলো প্রীতি। এদিকে সবার মধ্যে অস্থিরতা কাজ করছে। মার্জা যদি মাহাতিমের কাজ সম্বন্ধে বলে ফেলে তাহলে বিরাট কাহিনী হবে। কিছুক্ষণের মধ্যে নীতি এসে হাজির হলে পুরো প্ল্যান ওকে জানানো হয়। নীতি সবটা শুনে সবার জন্য বলে ওঠে, প্ল্যানের ফার্স্ট টাইমিং যেহেতু শুরু হয়ে গেছে, আমাদের উচিত পুকুর পাড়ে গিয়ে বাকি প্ল্যানটা এক্সিকিউট করা। চলো আমরা পুকুরে যাই, ওখানে গিয়ে বসে থাকলে আর কোনো প্রবলেম হবে। নীতির কথায় সায় জানিয়ে সবাই পুকুর পাড়ে ঝোপের কাছে হাজির হলো। ঝোপটার ওখানে অনেকগুলো আম গাছ, সেই সঙ্গে জায়গা খুব স্যাঁতস্যাঁতে। সেখানে সোনালি রোদের তেজ খুব কম পড়ে বলে মাটিও বেশ নরম হয়ে থাকে। সবাই ওখানে যে জড়ো হলে কয়েক মিনিটের মধ্যে প্রীতির সঙ্গে মেহনুর এসে হাজির হয়। হলুদ রঙের শাড়ি পরুয়া মেহনুর খালি পায়ে ওদের দিকে এগিয়ে আসছে। মাথার চুলটা সুন্দর করে বেনি করে রেখেছে। উজ্জ্বল চামড়ার উপর লাল রঙের ব্লাউজটা বেশ চমৎকার মানিয়েছে। সৌভিক, তৌফ, নীতি এক দৃষ্টিতে মেহনুরের দিকে তাকিয়ে আছে। ওভাবে তাকিয়ে থাকতেই সৌভিক অন্যমনস্ক কণ্ঠে বলে, আমাদের ভাবি আম্মাটা সুন্দরী না? সৌভিকের হেয়ালি কথায় সায় দিয়ে ডান পাশ থেকে তৌফ বলে ওঠে, শুধু সুন্দরী না, আগুন সুন্দরী। মাহতিমের সাথে কি যে ডেঞ্জারাস লাগবো, আমার তো এখনই ওইটা ভাইবা এক্সাইটেড লাগতাছে বন্ধু। তৌফের কথায় মৃদু ভঙ্গিতে হেসে দিল সৌভিক। সেই হাসির রেশ টেনে সৌভিকের ডান পাশ থেকে নীতি বলল, এই পুচকি মেয়ে কবে বুঝবে মাহাতিম ভাই অলরেডি ঘায়াল হয়ে আছে। এখন শুধু হাত বাড়ালেই ভাইয়া ডেসপারেট অবস্থাতে দেখতে পারবে। সৌভিক স্বস্তির নিঃশ্বাস ছাড়তে ছাড়তে বলল, সময় আসবে গাইস, জাস্ট আর একটু ওয়েট। আমার গার্ডস বলছে এ দুজনের মধ্যে কিছু তো একটা হবেই। নীতি এই কথার প্রেক্ষিতে প্রশ্ন করতে পারল না। ততক্ষণে মেহনুর ওদের সামনে এসে দাঁড়ালে সৌভিক বলে উঠল, উই আর সো সরি মেহনুর, আসলে আমরা ছবি তোলার জন্যই তোমাকে ডেকেছিলাম, কিন্তু রুম থেকে ডিএসএলআর আনতে ভুলে গেছি। তুমি একটু নিধিদের সাথে থাকো, আমি আর তোফু চট করে যে ক্যামেরাটা নিয়ে আসি। কথাটুকু শেষ করতেই দুজন ক্যামেরার জন্য চলে গেল। নীতি এসে মেহনুরের হাত ধরে আম গাছের নিচে নিয়ে এলো। সেখানে একটা কাঠের বেঞ্চ করা ছিল বসার জন্য। সবাই সেই বেঞ্চটাতে বসে পড়ল। মেহনুর গাছের সাথে পিঠ ঠেকিয়ে বেঞ্চে বসা ছিল। তারপরেই ছিল নীতি, ফারিন, শামিক, সাবির, প্রীতি। সবাই আড্ডা দিচ্ছিল ঠিকই, কিন্তু সময়ের কাঁটা বেশি না পেরোতেই হঠাৎ প্রীতি এক চিৎকার দিয়ে বেঞ্চ থেকে উঠে দাঁড়ালো। ওর আকস্মিকভাবে চিৎকার দেখে সবাই হতভম্ব হয়ে কপাল কুঁচকে ফেলল। প্রীতি একদমই স্বাভাবিক আচরণ করছে না। বারবার পিঠের পেছন থেকে ওড়না দিয়ে ঝাড়া মারার চেষ্টা করছিল। ঠিক ওই মুহূর্তে বাইরে যাওয়ার জন্য বেরিয়েছিল মাহাতিম, কিন্তু প্রীতি হাউমাউর চিৎকার শুনে পুকুর পাড়ের ওদিকে দৌড়ে যেতেই স্বামীকে চেঁচানো গলার আওয়াজ শুনল। পড়তে পিঠে ভুলেও হাত দিস না। মেনুর নাতি ফারিন, তাড়াতাড়ি দৌড়াও, তাড়াতাড়ি পা চালাও। আরিয়াফ, জায়গাটা ভালো না। স্বামীকের চেঁচামেচি চলতে থাকলে মাহাতিম দ্রুত জায়গাটায় উপস্থিত হয়। সেখানে এসেই দেখে প্রীতির পিঠে যে ছ্যাঙ্গা জাতীয় কীট উঠেছে সেটা ওড়নায় ঝাড়া মেরে নীতি সরাচ্ছে। সাবির পায়ের তলায় জুতার নিচে ছ্যাঙ্গা পিষার চেষ্টা করছে। কিন্তু সবাই যখন দৌড়ের জন্য পা বাড়ালো তখন মেহনুরের দিকে তাকিয়ে চোখ স্থির হয়ে গেল সবার। মেহনুর উজবুকের মতো চোখ খিচ মেরে শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। ওর শরীরে ছ্যাঙা উঠেছে কিনা বোঝা যাচ্ছে না। নীতি তখন মেহনুরের দিকে যেতে ধরলে পেছন থেকে মাহাতিম কড়া গলায় বলে ওঠে, নীতি থাম, ওর কাছে যাবি না। তুই এই মুহূর্তে সবাইকে নিয়ে এখানে পালা। আচ্ছা, তুই এই মুহূর্তে সবাইকে নিয়ে এখান থেকে পালা। নীতি চকিত দৃষ্টি ফিরিয়ে মাহাতিমের দিকে তাকালো। মাহাতিম শক্ত দৃষ্টিতে তাকিয়ে ওকে যাওয়ার জন্য ইশারা করলো। নীতি ইশারাটা বুঝতেই একটা ঢোক গিলে অসহায় কণ্ঠে বলল, ভাইয়া ওর আঁচল। কথাটুকু শেষ করার সময় দিল না মাহাতিম। তর্জনী উঠিয়ে ওকে বাইরের রাস্তা দেখালো। নীতি একবার মাহাতিমের দিকে তাকিয়ে শেষে মেহনুরের দিকে আহত দৃষ্টিতে তাকালো। মেহনুরের চোখ দুটো এখনো খিঁচুনি দিয়ে আছে, হাত দুটো মুষ্টিবদ্ধ করা। নিরুপায় হয়ে নীতি তখন সেখান থেকে চলে গেল।
সবাই যখন হাত পা চুলকাতে চুলকাতে চলে গেল তখন মাতিম লম্বা করে একটা নিঃশ্বাস নিয়ে সেটা ধীরে সুস্থে ছেড়ে দিল। সাথে সাথে জায়গাটা ভালোভাবে পরখ করে এগোতে লাগলো মাহাতিম। সাবধানে পা ফেলে একেবারে মেহনুরের সামনে গিয়ে দাঁড়ালো। মেহনুরের বদ্ধ দু চোখের মাঝে দৃষ্টি ফেলে প্রসন্ন কণ্ঠে বলল মাহাতিম, আমার দিকে তাকাও, কোনো ভয় নেই।